কি বলে সেনা শাসন দেন, আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এইটাই এই দিকেই যাচ্ছে। জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে, আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই, কারণ গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন ধরেছে। এই যে সচিবালয়ের নথিপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসছে। বর্তমান পরিস্থিতি এবং কিভাবে আগুন লাগলো, কি হয়েছে, এই বিষয় নিয়ে আমরা ভিডিও দেখব। এবং এই আগুন গোয়েন্দা যে তথ্য বা হাসিনার যে লোক রয়েছেন গোয়েন্দাদের ভিতরে, তারাই নাকি এই আগুন লাগিয়েছে। দর্শক, এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন এটা একটা হাসিনার চক্রান্ত। সচিবালয়ের আগুন, আগুনের ভয়াবহতা দেখলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছে। আমরা ভিডিও দেখব, এরপর সেনা সদস্যের আলোচনা শুনবো যে এই আগুন কারা পরিকল্পিতভাবে লাগিয়েছে। এসে ঘুম দিলাম, ঘুম দিয়ে এসে আবার কাজে আসলাম। খুব ফুর্তি ভাব নিয়ে টাইম স্কোয়ারের একটা ভিডিও আপলোড করলাম, করার পরে প্রথম ফেসবুকে আসলাম, এসে দেখি সচিবালয়ে আগুন। অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি। কি জন্য? কারণ এতদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা, তারা যেন পাকাপোক্তভাবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে, এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন, আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আরেকটা জিনিস ফাইন্ডিং, আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে, গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে, আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই, আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। অবশ্য আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে ইয়া হয়েছেন, কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা 3 জন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে। এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে, পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9 ডিবির জিওসি, ডিজি, বিজিবি
এবং ঢাকার কমান্ডারগুলো এগুলোকে যদি না সরান, এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনূসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ, সব। এনএসআই তে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে। আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা চৌদিকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটবেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে, আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনূসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা, এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মীর জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশায় বাস দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ আর বিএনপি করে। আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না। যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনূস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন, এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা। আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে, এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো এরকম হলে অ্যাকচুয়ালি আমাদের দেশের কোনো হোপ নাই। সো সেনাবাহিনীতে 28 বছর চাকরি করার পরে যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম, প্রথম 2 বছর খুব মন খারাপ ছিল আমার, যে চাকরিটা পছন্দ করি, ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি। হোপ অ্যাকচুয়ালি নাই, যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি। এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে, কেউ কোনো পরিবর্তন করতেছে না। সো উন্নতিটা হবে কিভাবে? হবে না। আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস। এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো, বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা, ওই ইম্পর্টেন্ট লোকগুলাকে যদি আপনারা না সরান, বাংলাদেশের কোনো হোপ নাই। থ্যাংক ইউ। এখন ঘড়ির কাঁটায় 7:52। ফায়ার সার্ভিস যে রিপোর্টটি দিয়েছিল তাতে রাত 1:52 আগুনের সূত্রপাত, তারা এইভাবে রিপোর্টটি পেয়েছিল। তার মানে যে 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা দেখছি যে 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর থেকে এখনো ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ঢুকেছেন এবং তারা এখন যেটি করছেন যে এই বিভিন্ন ফ্লোরের যে কাজগুলো রয়েছে, এই করিডোর সহ বিভিন্ন জানালার কাজগুলো ভেঙে দিচ্ছেন যাতে ধোঁয়া বের হয়ে যেতে পারে। তবে এখন আমরা আগুনের যে কুণ্ডলী সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ক্যামেরায় এখন যে ভবনটিকে দেখাচ্ছে সেটি, যেই ফ্লোরটিকে দেখাচ্ছে সেটি 8 অথবা 9তম ফ্লোর। এটি মূলত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই ভবনে মোটামুটি আরও যে মন্ত্রণালয়গুলো রয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া রয়েছে, স্থানীয় সরকার রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, কতগুলো বিভাগ রয়েছে। তো এই মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তর এখানে রয়েছে, প্রশাসনিক হেডকোয়ার্টার হিসাবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কিন্তু যাবতীয় কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো, যেই কারণে মনে করা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ যে নথি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এগুলো এখানে চিন্তা করা হচ্ছে। এবং যেটি দেখছি যে এই আগুনটা অনেকটা বিক্ষিপ্তভাবে লেগেছে। পুরো ভবনের এক পাশ থেকে আগুন আসলে অন্য পাশে ছড়িয়ে পড়েনি। আমরা দেখছি যে এই ভবনটা যদি
ডান বাম হিসাব করা হয়, ডান পাশে বাম পাশে এবং মাঝখানে এইভাবে আগুনটি ছড়িয়েছে। তো এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়টা চলছে এবং এই সরকার তাদের বিরুদ্ধে নানা চক্রান্তের কথা বলছে বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিতে, তো এই আগুন লাগার কারণ কি, বা এটি আসলে কোনো শুধু নিছক একটা দুর্ঘটনা নাকি এটি কোনো অন্তর্ঘাতমূলক কাজ, এটি আসলে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা বলবেন। বস্তুত তারা এখন বিভিন্ন এই আগুনটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন। বলতে পারি যে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া বেরোচ্ছে ফায়ার সার্ভিসের ল্যাডার দিয়ে এই বিভিন্ন যে ফ্লোরে, সেই ফ্লোরে কিন্তু এখন ব্যাপকভাবে পানি নিক্ষেপ করা হচ্ছে। আমাদের এই ঘটনা একদম গভীর রাত থেকেই কভার করছেন আমাদের সহকর্মী সাদ। আপনার কাছে যেটি জানতে চাইবো যে সাদ, দেখলেন যে আমরা এখান থেকে এসে দেখলাম এই 7 নম্বর ভবন তো একদম সড়কের পাশেই, বাম পাশে আমরা দেখলাম যে এই ডাকো টেলিযোগাযোগ, যেটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যে নিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বা শীর্ষ নেতা বলা যায়, আবার এই ডান দিকে এই সড়ক পরিবহন বা এই স্থানীয় সরকার, এই ধরনের আগুনের ব্যাপারে এই ফায়ার সার্ভিসও তো কথা বলেছে। আপনার প্রশ্ন করেছিলেন যে এটা কি এই ধরনের, মানে আগুন তো এক জায়গা থেকে লেগে লেগে আরেক জায়গায় যায়, এভাবে আগুন তো লাফিয়ে লাফিয়ে লাগতে পারে না, এ ব্যাপারে ফায়ার সার্ভিস কি বলেছে আপনাদের? সরাসরি যদি লিমন আপনার প্রশ্নটাকে আমি সংক্ষেপ করি যে এটা কি কোনো ষড়যন্ত্রমূলক কিনা বা এটি অন্য কোনো পরিকল্পিত কোনো বিষয় কিনা, যেহেতু আগুনটি এক জায়গায় লেগেছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়েনি, বরং আলাদা আলাদাভাবে কয়েক জায়গায় লেগেছে থেমে থেমে, যেটির উত্তর ফায়ার সার্ভিসের যিনি ডিজি ছিলেন তিনি আমাদেরকে দিয়েছেন যে এটি আসলে শর্ট সার্কিট থেকে হয়েছে বৈদ্যুতিক, এবং সেখান থেকে আসলে আগুনের যে ফুলকিটা আছে সেটা সরে গিয়ে বা বিচ্ছুরিত হয়ে তারপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ফুলকি কি ধরুন যে এই যে এত বড় একটা ভবন এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে, ফায়ার সার্ভিসের ডিজি এটা বলেছে? শুনুন, এই বিষয়টি নিয়ে যখন তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই তখন তিনি বললেন যে আমরা আসলে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন না আসা পর্যন্ত বা তদন্ত সাপেক্ষ ছাড়া এ বিষয়ে তারা আসলে এখন কিছু বলতে পারছে না। তদন্ত করে এবং এ বিষয়ে আরো বিস্তারিত জেনে, যেমন এখন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন যারা ফায়ার সার্ভিসের ডিজিকে আমরা উপরে দেখতে পাচ্ছি, উনি নিজেও গিয়েছেন। এখন তো আমরা বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে, কারণ আগুনের কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি না, ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে এখন কি নিয়ন্ত্রণে বলা যায়? আর ফায়ার সার্ভিস মানে এটা এই পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণে আনলো? মানে আপনি তো সেই গভীর রাত থেকেই ছিলেন। আমরা আসার পর থেকে যখন 1:52 মিনিটে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে এবং 1:54 মিনিটেই এই সচিবালয়ে যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছিল সেই ইউনিটটি মূলত অগ্নি নির্বাপনে শুরুতে কাজ করে, কিন্তু তারা যখন এটিতে ব্যর্থ হয়, আগুন যখন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে, ঠিক সেই সময়টি কিন্তু অন্য ইউনিটগুলোতে ডাকা হয়। তো আমরা যখন আসি তখন এখানে 4টি ইউনিট কাজ করছিল। আমরা এসে দেখেছিলাম যে এখানে 6 তলাতে মূলত প্রথমে আগুনটা ধরে এবং 6-এর পরে ওখান থেকে আবার চলে গেল 7-এ, সেটি অন্য পাশে বাম থেকে ডান পাশে, এবং এরপরে আবার চলে গেল 9-এ 8-এ। মানে এই যে বিষয়টি আমরা দেখেছি, ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার এখানে কাজ করেছে এবং আধুনিক প্রযুক্তির যে 11টি ল্যাডার রয়েছে তার মধ্যে থেকে 2টি, যেহেতু সচিবালয়ের মধ্যে ভাবে বড় গাড়ি প্রবেশ, মানে অনেকটা জিগজ্যাগ স্টাইলে আগুনগুলো লেগেছে। একদম। সাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আসবো। দর্শক, যেটি আমাদের সহকর্মী বলছিল যে 6 তলা থেকে আগুনটা প্রথমে তারা দেখেছেন। এই 6 তলা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা বড় বিভাগ, জানেন যে সারা দেশের সড়ক, স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে অনেক মন্ত্রণালয়ের কিন্তু কেন্দ্রবিন্দু এটি, যেটির এখন দায়িত্বে আছেন উপদেষ্টা, আমার যদি ভুল না হয়, আসিফ মাহমুদ, এবং তিনি কিন্তু ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এবং এই মন্ত্রণালয়ের তারা তো এই অল্প কিছুদিন ধরে 5 মাস ধরে দায়িত্ব পালন করছেন, তবে তার আগে এই মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব পালন করেছেন তাজুল ইসলাম। এবং যেটি হয় যে শুধুমাত্র বর্তমান না, অতীতের বিভিন্ন সময়ের যে কাগজপত্রগুলো সেটি কিন্তু এই মন্ত্রণালয়ে জমা থাকে। জানা যায় যে 8 এবং 9 নম্বর ফ্লোর সম্পর্কে এইখানে মূলত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, যার বিরুদ্ধে কিন্তু এখন গণহত্যার অভিযোগ চলছে
এবং সরকার কিছুদিন আগে যে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল তাতে কিন্তু এই সরকারের বিভিন্ন দপ্তরের একটা বিপুল দুর্নীতির খবর যে প্রকাশ করেছিল এবং তাতে কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটা বড় দুর্নীতির খবর কিন্তু আসছিল। তো সেইখানেও কিন্তু শঙ্কা করা হচ্ছে যে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সেগুলোর আসলে পরিণতি কি হবে। আমরা বলতে চাই যে এই 7 নম্বর ফ্লোর সম্পর্কে এখানে আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জুনাইদ আহমেদ পলক, যিনিও কিন্তু যারও কিন্তু এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে এবং তিনিও কিন্তু গণহত্যার অভিযোগে তার উপরও কিন্তু গণহত্যার অভিযোগ রয়েছে। তো যেই কারণে এই মন্ত্রণালয় থেকে যেটি ওই শ্বেতপত্রতে আমরা দেখেছিলাম যে বা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে সরকারিভাবে এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যেই বাংলাদেশের ছাত্র জনতার উপরে গণহত্যারও কিন্তু একটা অভিযোগ আছে। তো কাজেই সেই মন্ত্রণালয়ের এই কাগজপত্র নথি নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে। আমরা দেখছি যে 5 তলায় আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টিও উপদেষ্টা আসিফ মাহমুদ পরিচালনা করছেন, যিনিও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। কাজেই আমরা এখন দেখছি যে একটা বড় ক্ষয়ক্ষতির তো শঙ্কা করছে এই ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংশ্লিষ্টরা এবং এই যে আগুন পুরোপুরি নির্বাপনের পর এই ক্ষয়ক্ষতি নিরূপণ এই কাজগুলো এখন ফায়ার সার্ভিস করছে। ফায়ার সার্ভিসের একদম উচ্চ পর্যায়ের যিনি কর্মকর্তা ফায়ার সার্ভিসের মহাপরিচালক উনিও ভিতরে ঢুকেছেন এবং তিনি বিভিন্ন ফ্লোর পরিদর্শন করছেন। বিদ্যুৎ নেই, যে কারণে তারা কিন্তু যেহেতু অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ থাকে না, পায়ে হেঁটে বিভিন্ন সড়ক দেখছেন, বিভিন্ন ফ্লোর দেখছেন এবং তারা এখন যেটি করছেন আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যেটি জানতে পারছি যে তারা এখন এই বিভিন্ন ফ্লোরের যে আগুনগুলো আছে তারা পানি নিক্ষেপ করে যেটি এখন আর আগুনের যে কুণ্ডলিটা দেখা যাচ্ছে না কিন্তু ধোঁয়া যে আছে সেই ধোঁয়াগুলো বের করে দিয়ে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছেন। জানিয়ে রাখি যে সচিবালয়ের এই ভবনটি গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং এই ভবনটিতেই গেল রাত 1:52 ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুসারে এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এই অগ্নিকাণ্ডের এই খবর সংগ্রহ করতে শুরু থেকেই ছিলেন আমাদের সহকর্মী বাজিদ সাদ। উনি আমাদেরকে যে জানালেন যে জিগজ্যাগ স্টাইলে এই আগুনটি তারা ছড়িয়ে পড়তে দেখেছেন, একবার বামে, একবার ডানে, একবার মাঝখানে, যেটি আমরা সাধারণত আগুনের যে চরিত্র দেখি সেই চরিত্রের সঙ্গে অনেকটাই বেমানান। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এক ব্রিফিংয়ে উনি বলেছেন যে শর্ট সার্কিটে এমন হতে পারে, তবে এটি ষড়যন্ত্র কিনা বা পরিকল্পিত কিনা সেই বিষয়ে আসলে নিশ্চিত হতে আরও সময় লাগবে। তো আমরা দেখেছিলাম যে যেটি জানতে পেরেছি যে শুরুতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আসলে এখানে এই অগ্নি নির্বাপনের কাজটা শুরু করে এবং সেই ইউনিটের সংখ্যা এখন মোটামুটি 20টিতে রূপ নিয়েছে। প্রায় 200 এর মতো ফায়ার সার্ভিস কর্মী সচিবালয়ের এই ভবনের অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছে এবং এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একজন সদস্য সোহানুজ্জামান এই অগ্নি নির্বাপনের সময় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেটি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনাটি ছিল যে এই সচিবালয়ের সামনের সড়কে এই পানির লাইন আনতে গিয়ে যখন তিনি সড়কটি পার হচ্ছিলেন তখন একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয় এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তারপর তার মৃত্যু হয়। এভাবেই ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি এই সচিবালয় থেকে। আমরা দেখছি যে দিনের আলো যত স্পষ্ট হচ্ছে এই সচিবালয়ের এই 7 নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দেখছি যে এই অগ্নিকাণ্ডের বিভিন্ন চিহ্ন এখন যেমন স্পষ্ট হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এই বিভিন্ন ফ্লোরে যে অগ্নিকাণ্ডটা হয়েছে সেই বিভিন্ন ফ্লোর থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা এখন এই 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোরে তারা ঢুকেছেন এবং সেইখান থেকে তারা এই অগ্নিকাণ্ডের
ক্ষয়ক্ষতি বা পর্যবেক্ষণের তারা চেষ্টা করছেন। জানিয়ে রাখি যারা এই মুহূর্তে যুক্ত হলেন যে সচিবালয়ের এই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড শুরু হয়েছিল রাত 1:52 ফায়ার সার্ভিস এই সময়টিতেই খবর পেয়েছে এবং কাছাকাছি ফায়ার স্টেশন থেকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে তারা এইখানে পৌঁছায়। কিন্তু এইখানে পৌঁছানোর পর আসলে যেহেতু অগ্নিকাণ্ড হওয়ার পর আমরা তারা যেটি জানিয়েছে যে তাদের যে অগ্নি নির্বাপন গাড়ি যে গাড়িগুলো আছে সেগুলো তারা ঢোকাতে পারছিল না, তাদেরকে 2টি গেট ভেঙে তারপর ভেতরে ঢুকতে হয়েছে এবং তখনও কিছু সময় লেগেছে। এরপর তারা এই অগ্নি নির্বাপনের কাজটা শুরু করে, যেটি জানা যাচ্ছে যে 6 তলা যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে প্রথম আগুন দেখা গিয়েছিল একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে এই 5 তলার ডান পাশে 8-9 তলার 5 তলার বাম পাশে 8-9 তলার ডান পাশে অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ এবং এই সড়ক পরিবহন মন্ত্রণালয় কিন্তু ওই অগ্নিকাণ্ডের আগুন দেখা যায় বা আগুন ছড়িয়ে পড়ে। তবে যেটি আমরা বলছি দর্শক যে আগুনের ক্ষেত্রে যেটি হয় যে আগুন একটা জায়গা থেকে পুড়ে আরেকটা জায়গায় এগোয়, এক পাশ থেকে পড়তে আরেক পাশে যায়, কিন্তু আমরা এখানে ভিন্ন চিত্র দেখছি। আমরা দেখছি যে একদম ভবনের আমাদের দিক থেকে যে বাম পাশে সেদিকে আগুনের চিহ্ন আছে, অগ্নিকাণ্ড হয়েছে, মাঝখানে বেশ কিছু অক্ষত জায়গা, আবার তারপর আবার অগ্নিকাণ্ডের আমরা চিত্র দেখতে পাচ্ছি। একদম ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে আবার এই অগ্নিকাণ্ডের চিহ্ন। কাজেই এই ব্যাপারটি এই সংবাদকর্মী হিসাবে বা উপস্থিত এখানে যারা সাধারণ মানুষ রয়েছে ফায়ার সার্ভিসের কাছেও একটা ব্যতিক্রম ঘটনা মনে হচ্ছে, যেই কারণে মনে করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডর ব্যাপারটি এই যে ব্যতিক্রম এটি আসলে কোনো ষড়যন্ত্র কিনা সেই বিষয়টি ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা বের করবেন। তবে এইটুকু জানাতে পারি যে আগুনের যে কুণ্ডলী যেটি দেখা গিয়েছিল গেল রাত থেকে সেটি আর এখন নেই এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এই অগ্নি নির্বাপনের বা নিয়ন্ত্রণের কাজটি করে ফেলেছেন, যেটি আমরা এখান থেকে বলতেই পারি। এবং এই মুহূর্তে কিছু ধোঁয়া বের হচ্ছে বিভিন্ন ফ্লোর থেকে, তবে আগুন আর দেখা যাচ্ছে না। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই সচিবালয়ের এই ভবনের বিভিন্ন ফ্লোরে উঠেছেন, তারা জানালার কাজগুলো ভেঙে দিচ্ছেন যাতে ধোঁয়াটা বের হয়ে যেতে পারে। এবং তারা যেটি আমাদেরকে জানালেন তারা যে বিভিন্ন ফ্লোরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বোঝার বা পর্যবেক্ষণের চেষ্টা করছেন। জানিয়ে রাখি যে এই 7 নম্বর ভবনটি এতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। দর্শক যারা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সেটি হলো যে এই 7 নম্বর ভবনের একদম উপরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই একই ভবনে রয়েছে ডাক টেলিযোগাযোগ এবং শ্রম মন্ত্রণালয়, একই ভবনে রয়েছে যুবক ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে এখানে রয়েছে, কয়েকটি বিভাগের দপ্তরে এখানে রয়েছে। কাজেই সচিবালয়ের অন্যান্য ভবনগুলোর মতো যেহেতু প্রশাসনিক হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু এই সচিবালয়, এই ভবনেরও গুরুত্ব অনেক, যেই কারণে এই যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের বিশেষ করে নথিপত্রের দিক থেকে একটা ক্ষয়ক্ষতির বড় একটা শঙ্কা করা হচ্ছে, যেটি আমাদের সহকর্মীরা গেল রাত থেকে এই অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করছিল। ফায়ার সার্ভিস সূত্র, এই উৎসুক মানুষ, সচিবালয়ের কর্মকর্তা এদের সঙ্গে যোগাযোগ করে আমরা যেটি পেয়েছি সেটি হলো যে এই অগ্নিকাণ্ডের এখন মোটামুটি 6 ঘন্টা পার হয়ে গেছে এবং 6 ঘন্টা পর আমাদের কাছে মনে হচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস হয়তো আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে। তবে যেটি বলতে পারি যে সংবাদকর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আসলেও সংবাদকর্মীরা কিন্তু এখনও এই প্রকৃত চিত্র দেখতে ভেতরে যেতে পারেননি। এবং আমরা দেখছি যে এই সচিবালয়ের এই পুরো এলাকা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘিরে আছেন। আমরা এখানে র্যাবের সদস্যদের মোতায়েন দেখছি, বিজেপি আছে,
এই দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা দেখছেন, পুলিশ তো আছেই। কাজেই এই পুরো এলাকা একটা কড়া নিরাপত্তার চাদরে আছে। এই সচিবালয়ের অনেক কর্মকর্তা এখানে কাজ করেন, বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে বিভিন্ন স্তরে তারা কাজ করেন। এই অগ্নিকাণ্ডের খবরে তারাও আসলে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা দেখছি যে এই সকাল 9টা থেকে সচিবালয়ের কার্যক্রম শুরু হবার কথা থাকলেও বিভিন্ন বিভাগের যারা কর্মচারী বিশেষ করে যারা রয়েছে তারা কিন্তু চিন্তিত হয়ে খুব ভোরে এখানে চলে এসেছেন এবং তারা আসলে খুব চিন্তা নিয়ে এই ভবনগুলোর দিকে তাকিয়ে আছেন এবং তারা আশঙ্কা করছেন যে আসলে ভিতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ব্যাপারে আসলে তারা চিন্তিত। সচিবালয়ের এই ভবনগুলোর আসলে যে বর্ণনাটা সেটা হলো যে করিডর রয়েছে, এক একটা করিডরের পাশে এই যে ভবন যে রুমগুলো সেগুলো অনেকটা এই হোটেল কক্ষের মতো করেই আসলে সাজানো। তো যেটি আমরা দেখছি যে এই করিডরগুলো ধরে ধরে এই ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা বা সদস্য যারা রয়েছে তারা এখন এই পুরো এই 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোরে যাচ্ছেন, করিডোর ধরে ধরে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং তারা হেঁটেই এখানে প্রবেশ করেছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজন সদস্য তারা এখন ছাদেও পৌঁছেছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এই অগ্নিকাণ্ডের কারণ কি বা প্রাথমিকভাবে তারা এই আলামতগুলো সংগ্রহ করছেন। দেখছি যে ফায়ার সার্ভিসের ল্যাডার থেকে এখনও এই 8 নম্বর যে তলা সেইখানে কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলছি যে আমরা এই ভোর সকালে যুক্ত হয়েছি সচিবালয়ের সামনে থেকে। সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভবনটিতে কমপক্ষে 6টি মন্ত্রণালয় রয়েছে এবং বিভিন্ন বিভাগ রয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ব্যাপারে বলতে পারি যে 6 ঘন্টা পর ফায়ার সার্ভিসের প্রায় 20টি ইউনিটের চেষ্টায় এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, এটা আমরা বলতে পারি, কারণ আমরা এখন আর আগুনের কোনো শিখা দেখতে পাচ্ছি না। এখনও যদিও এই ফায়ার সার্ভিসের এই ল্যাডার দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে, তবে এখানে আগুনের শিখা দেখা যাচ্ছে না এবং বিভিন্ন ফ্লোর থেকে এই আগুন নিয়ন্ত্রণের পরও যে ধোঁয়া দেখা যায় সেই ধোঁয়া বের হতে আমরা দেখছি এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই বিভিন্ন ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ব্যাপারে আরও তথ্য জানতে বা আরও কোথাও আগুন আছে কিনা বা প্রাথমিক যে ক্ষয়ক্ষতি এটি নিরূপণ করতে বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু কাজ করছে। যে মন্ত্রণালয়গুলো এখানে রয়েছে দর্শক সেগুলো একটু জানাতে চাই। একদম উপরের 2টি ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের এখন যিনি রয়েছেন ওনার নাম হলো উপদেষ্টা ফাউজুল কবির। তবে এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি যে পতিত সরকার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু এই গণহত্যার সাধারণ সম্পাদক উনি ছিলেন এবং উনি এই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উনি মন্ত্রী ছিলেন এবং এই যে সচিবালয়ের এই 7 নম্বর ভবনেই একদম শীর্ষ যে 2টি ফ্লোর 8 এবং 9 নম্বর ফ্লোর সেইখানে এই মন্ত্রণালয়টি রয়েছে। এর নিচে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উনি এখন কারাগারে আছেন এবং ওনার বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে এই ছাত্র হত্যা এবং গণহত্যার অভিযোগে আসলে বিচার শুরু হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 6 তলায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টির দায়িত্বে আছে উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এই ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় চরিত্র এবং এই উপদেষ্টা পরিষদের বলা যায় যে ছাত্রদের প্রতিনিধি। তবে এই মন্ত্রণালয়টির বাইরেও উনি আরও আরেকটি মন্ত্রণালয় যেটি এইখানেই আছেন, শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার বিরুদ্ধেও কিন্তু এই ছাত্র আন্দোলনে যে ছাত্র জনতা হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এবং সেগুলোর কিন্তু বিভিন্ন আদালতে বিচার হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে এই যে গভীর রাতে এই সচিবালয়ে যে অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডটা আর চরিত্র যে স্বাভাবিক যে অগ্নিকাণ্ডের সাথে যে মিলছে না, সেইখানে আসলে নানান প্রশ্নই উঠছে যে এই অগ্নিকাণ্ডটা নিছক একটি দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র। বিশেষ করে যেটি আমাদের সহকর্মীরা জানালেন, ফায়ার সার্ভিস জানালেন এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে এই ভবনটির আসলে এক পাশে বা এক পাশ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এটা অনেকটা জিগজ্যাগ এর মতো এই অগ্নিকাণ্ডটা ঘটেছে। বিশেষ করে এই ভবনের একদম বাম পাশে কিছু অংশ পড়ে গেছে, মাঝখানের কিছু অংশ পড়ে গেছে এবং এই ডান পাশের কিছু অংশ পড়ে গেছে এবং আমরা দেখছি যে মাঝখানের অনেক কিছুই কিন্তু পুড়ে যাওয়ার চিহ্ন নেই। ভিতরে আসলে কি পরিস্থিতি সেটি এখন আমরা বুঝতে পারছি না, কারণ সেখানে আমরা এখনো ক্যামেরা পুষতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো ভেতরে ঢুকতে দেয়নি। তবে আমরা এখন যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এই সচিবালয়ের 7 নম্বর ভবনের বিভিন্ন করিডোরের যে জানালাগুলো, সেগুলো জানালার কাঁচগুলো ভেঙে ফেলছেন এবং যখনই কোনো একটা কাঁচ ভাঙছেন আমরা দেখছি যে ধোঁয়ার কুণ্ডলী এই ভেতর থেকে বের হয়ে আসছে এবং তাতে এটা শঙ্কা করা হচ্ছে যে সচিবালয়ের এই দপ্তরগুলো তো মূলত নথিগুলো সংরক্ষণ করে রাখা হয়, যেই কারণে ওই নথিগুলো আসলে কি হয়েছে, ওই নথিগুলো কতটা অক্ষত আছে আর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে আসলে একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং এই উদ্বেগটা আমরা দেখেছি যে এই সচিবালয়ের যারা কর্মচারী রয়েছে তাদের মধ্যেও এই আর কিছুক্ষণ পর সচিবালয়ে আজকে কর্মদিবস রয়েছে, সপ্তাহের শেষ কর্মদিবস। সকাল 9টা থেকে এই কর্মচারীদের ঢোকার কথা, কিন্তু কর্মচারীদের অনেকেই আমরা দেখছি যে তারা এই সড়কের উপর ঠায় দাঁড়িয়ে আছে এবং এই যে একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় তাদের কিন্তু উদ্বিগ্ন দেখা যাচ্ছে, কারণ এটি তাদের কর্মস্থল এবং যেই কারণে তারা ওই দিক থেকেও একটা নৈকট্য অনুভব করছে যে আসলে কি হলো বা কিভাবে এই অগ্নিকাণ্ড হলো, তারাও নানা প্রশ্ন করছে। উৎসুক মানুষরা তো এখানে আছেই, অনেক মানুষ এই সচিবালয়ের সামনের সড়কটিতে অবস্থান নিয়েছে, বোঝার চেষ্টা করছে যে অগ্নিকাণ্ড কেন হলো। প্রশাসনিক হেডকোয়ার্টার হওয়ার কারণে মানুষের স্বাভাবিক প্রত্যাশা যে এখানে নিরাপত্তা থাকবে, কঠোর নিরাপত্তা থাকবে এবং বস্তুত তাই থাকে। এই সচিবালয়ের পুরো যে অঙ্গনটি এটি কিন্তু এই নিরাপত্তা দেয়াল দিয়ে ঘেরা এবং অনেক উঁচু নিরাপত্তা দেয়াল দিয়ে ঘেরা। এখানে কিন্তু সার্বক্ষণিক সময়ে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এখানে পাহারা থাকে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যদের এখানে দায়িত্ব পালন করতে দেখছি। এই অবস্থায় এই অগ্নিকাণ্ড নিয়ে আসলে নানান প্রশ্নই আসছে যে এটির আসলে সমাধান, মূল কারণ কি অগ্নিকাণ্ডের, এটি আসলে এখনই বলা যাচ্ছে না। এটির জন্য অপেক্ষা করতে হবে যে নিশ্চয়ই এর জন্য কোনো বিশেষজ্ঞ দল এখানে গঠিত হবে এবং তারা কিন্তু যেটি জানাবে যে আসলে এই অগ্নিকাণ্ডের কারণটা কি। যেটি আমরা দেখছি যে সচিবালয়ের এই সামনের যে সড়ক, সেই সামনের সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বস্তুত এই ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন এবং বিভিন্ন বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদের গাড়ি রয়েছে এবং বিভিন্ন বাহিনীর সদস্যদেরও গাড়ি রয়েছে, যারা এই মূলত অগ্নি নির্বাপন এবং এই নিরাপত্তা নিশ্চিতের যেই কাজটি যারা করছেন। এবং আমরা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবার কথা থাকলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া
এই কর্মকর্তা রয়েছেন যারা, তাদেরও আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই কর্মকর্তা কর্মচারীদের অনেকেই আমরা কিন্তু বাইরে অপেক্ষা করতে দেখছি। 7 নম্বর ভবন তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য ভবনের যেহেতু সবগুলো মন্ত্রণালয় এখানে, অন্যান্য ভবন এবং অনেকগুলো বিভাগ এই সচিবালয় রয়েছে, অনেকগুলো বিভাগের অফিস, অন্যান্য দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখনো ঢুকতে পাচ্ছেন না। একই সঙ্গে এই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যে কারণে এই সড়ক থেকে আমাদের ক্যামেরায় যতটুকু আমরা পারছি ততটুকুই দেখাচ্ছে এবং অন্যান্য সংবাদকর্মীরা আসলে তাই দেখাচ্ছে। আমরা খবর পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই এই ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, উনি এই অগ্নিকাণ্ড নিয়ে কথা বলবেন। সাংবাদিকরা মূলত তার অপেক্ষায় আছে। সেই ব্রিফিং যখন শুরু হবে আমরা তো সেখানে যাব। তবে তার আগে ঠিক এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি যে এই সচিবালয়ের ঢোকার পরই ডান পাশের যে ভবনটি, যেটি মূলত 7 নম্বর ভবন, যেখানে প্রায় 7টি মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন বিভাগ দপ্তর রয়েছে, সেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই গেল রাত 1:52 ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের ব্যাপারে ফোন পায় এবং সেই ফোনটি পাওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের অগ্নি নির্বাপনকারী গাড়িসহ তারা এই সচিবালয়ে প্রবেশ করে এবং তখন থেকে এই অগ্নিকাণ্ড নির্বাপনে তারা চেষ্টা চালিয়ে যায়। প্রায় 6 ঘন্টা পর এই 8টার দিকে আমরা দেখছি যে এই সচিবালয়ের আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ও আগুনের যে লেলিহান শিখা যেটি গভীর রাতে দেখা গিয়েছিল, এই 7 নম্বর ভবনকে জ্বলতে দেখা গিয়েছিল, সেই চিত্রটি এখন আর নেই। দিনের আলোতে আমরা যেটি দেখছি যে এই অগ্নিকাণ্ডের চিহ্ন রয়েছে ভবনটিতে এবং বিভিন্ন ফ্লোরের যে করিডোরের যে জানালাগুলো সেইগুলো ভেঙে ফেলা হয়েছে, কালো কালচে দাগ পড়ে গেছে এবং এই বিভিন্ন ফ্লোর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন চৌকস দল তারা এখন ভবনটির বিভিন্ন ফ্লোরে হেঁটে হেঁটে পরিদর্শন করছেন। তারা আসলে আগুনের ব্যাপ্তি হয়তো বোঝার চেষ্টা করছেন এবং একই সঙ্গে প্রাথমিকভাবে আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তাও বোঝার চেষ্টা করছেন। দর্শক, যেটি এই খবরটি এই জন্য এত বেশি গুরুত্ব পাচ্ছে যে সচিবালয় হলো এই বাংলাদেশের প্রশাসনিক রাজধানী বলা যায়, এই প্রশাসনিক হেডকোয়ার্টার বলা যায়। সারা দেশের প্রশাসনের কেন্দ্র কিন্তু এই সচিবালয় এবং এইখানে কিন্তু এই পুরো দেশের প্রশাসন পরিচালনার মূল কাগজপত্রগুলো এইখানে সংরক্ষিত থাকে, যে কারণে এই অগ্নিকাণ্ডের পর একটা শঙ্কা করা হচ্ছে এই নথির দিক থেকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের তো ক্ষয়ক্ষতি হয়েছেই, সেটি দেখা যাচ্ছে, কিন্তু এর বাইরে সরকারি নথিগুলোর আসলে পরিণতি কি হয়েছে সেটি নিয়ে একটা বড় উদ্বেগ, একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে এখানে দেখেছি যে বিজিবির যেই 2 প্লাটুন সদস্য তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সাথে সাথে এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের তথ্য মতে তারা যেটি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সামনে তথ্য উপস্থাপন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জি 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 সময়টা বলেন, কত সময় লাগতে পারে? স্যার তো রাস্তায় আছেন, এখন এটা তো বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন এই আর কি। ঠিক আছে ভাই, আপনার নাম কি? ভাই আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমি মিডিয়া সেলের ইন্সপেক্টর। আপনারা অপেক্ষা করতে পারেন যদি বলেন, আমরা আছি এখানে। আসেন একদম সচিবালয়ের গেটে। আপনার নামটা? ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। না 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 ফায়ার সার্ভিস মিডিয়া ইন্সপেক্টর, মিডিয়া সেলের ইন্সপেক্টর। আসার পরে তারপরে কথা বলবেন। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা কথা বলছিলেন এবং এইখানে আগুনের কারণ কি বা এখন তারা ফায়ার সার্ভিস কি করবে এ ব্যাপারে ওই কর্মকর্তা যেটি জানালেন যে আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস ব্রিফ করবে,
তখন হয়তো বিস্তারিত জানা যাবে। তবে যেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই দিনের আলো স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই 7 নম্বর ভবনের একটা ক্ষতিগ্রস্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। এই 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোরে এই অগ্নিকাণ্ডের কালো দাগ লেগে গেছে, এবং এই যে কালিমা সেটি কিন্তু বিভিন্ন ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিত হয়েছে। এবং যেটি বলছিলাম যে এই সচিবালয়ের এই 7 নম্বর ভবনটি অন্যান্য ভবনটির মতো এখানে প্রায় 7টি মন্ত্রণালয় রয়েছে। সেই মন্ত্রণালয়গুলো দর্শক আপনাদেরকে যদি আবার জানিয়ে দেই, একদম উপরের 2টি ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের এখন যিনি দায়িত্বে আছেন তিনি হলেন উপদেষ্টা ফাউজুল কবির। এরপর এর নিচে আছে ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়ে এখন দায়িত্বে আছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এর সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবং এর নিচে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, 6 ফ্লোর বা 6 তলায়। এইখানে এই মন্ত্রণালয়টিরও দায়িত্বে আছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং এর সাবেক যিনি মন্ত্রী তিনি হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। এবং আমরা দেখছি যে আরও যে 2টি মন্ত্রণালয় এখানে আছে, শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়গুলোর কিন্তু দায়িত্বে রয়েছেন এই 5 আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, যারা এখন সরকারেও রয়েছেন উপদেষ্টা হিসাবে। কাজেই এই যে এখানে একটা বড় অগ্নিকাণ্ড হলো, এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা বা এর আসলে কতটা উদ্বেগ তৈরি করেছে সেটি আসলে এখনো জানা যায়নি। তবে আমরা দেখছি যে গেল রাত থেকে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত হয়েছে সেটি এখন আর নেই, এবং আমরা দেখছি যে আগুনের যে শিখা, লেলিহান শিখা যেটি গেল রাতে আমরা দেখেছিলাম সেটি এখন নেই, এবং বিভিন্ন ফ্লোর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন ফ্লোরের করিডোর থেকে এই জানলাগুলো ভেঙে দিচ্ছেন, এবং জানলা যখনই ভেঙে দিচ্ছেন তখন আমরা দেখছি যে ধোঁয়া বের হয়ে আসছে। তবে ল্যাডার দিয়ে এই ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন গাড়িগুলো আছে সেগুলো দিয়ে এই ফায়ার সার্ভিস কিন্তু এখানে পানি নিক্ষেপ করেই যাচ্ছেন। এই পুরো সচিবালয় এলাকা এটি এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এখনো ঘিরে। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আগুনটাকে আমরা কে লাগাতে পারে। এই যে আমরা বলে আসছি, এই যে সেনা সদস্য বললো, আমরা সবসময় বলে আসছি যে একটা পরিকল্পনা ষড়যন্ত্র সবসময় হচ্ছে বা হবে, কিন্তু আসলে সরকারের কোনো টনক নড়ে না। সরকার গোয়েন্দা সংস্থার কোনো লোককে পরিবর্তন করে না, সেনা প্রধান এবং সেনাবাহিনীর ভিতরে কাউকে পরিবর্তন করছে না। মনে করছে সবাই হয়তো বা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আসলে ভালো হবে না। এখানে কি একটা সিক্রেট তথ্য দিয়েছেন মুস্তাফিজুর রহমান ভাই, যে জয় বলছে কোনো তথ্য প্রমাণ নাই, এর পরের দিনই সেখানে আগুন লেগে গেল। তার মানে কি এই আগুন লাগানো হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হোক, আর গঠন করলে যদি সত্যটা বেরিয়ে আসবে, কিন্তু বেরিয়ে আসলে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তদন্ত কমিশন গঠন করেও সত্যটা বেরিয়ে এনেও কোনো লাভ নেই। আপনারা দেখলেন সচিবালয়ে কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গিয়েছে, সেখানেও মানুষ সন্দেহ করছে এই ফায়ার সার্ভিস কর্মীকেও হত্যা করা হয়েছে। দর্শক ভিডিওগুলো দেখেছেন এবং এই সচিবালয়ের আগুন সম্পর্কে, সচিবালয়ের সমস্যা সম্পর্কে সব কিছু বিস্তারিত সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।